২রা মে, আর মাত্র দুদিন পর পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট। আমরা অনেকেই খুব ভয়ে আছি, উৎকণ্ঠায় আছি, আর অন্যদিকে চলছে জুয়ো খেলা। যে জুয়ো দাঁড়িয়ে রয়েছে একটি প্রচারণার ওপর। আগামী দিন পশ্চিমবঙ্গ কেমন করে চলবে তা ঠিক করবে কারা, কিভাবে, আমাদের সেখানে ভূমিকাই বা কি হবে? আমরা কি শুধুই ভয় পাবো, নাকি আমাদের কিছু করবার আছে, আমাদের কিছু করবার থাকবে? আমাদের মতো যারা প্রকৃতি কর্মী তারা এক জায়গায় জড়ো হতে, শক্তিশালী হয়ে নিজেদের মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে ছুঁড়ে দিতে অনেক সময় ভয় পান। আর অন্যদিকে দেখা যায় ভারতবর্ষের পথে প্রান্তরে, পশ্চিমবঙ্গের পথে প্রান্তরে মানুষ লড়াইতে আছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তেই চলমান বেশ কতগুলি আন্দোলন রয়েছে যেখানে মানুষ মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে লড়াইতে আছেন, সারা ভারতবর্ষ জুড়েই তাই। এই লড়াইগুলো কি বেআইনি? এই লড়াইগুলোর ওপর যে পুলিশি অত্যাচার নেমে আসে তা কি আইনি? এই লড়াইগুলিকে যেভাবে দেখে দেওয়া হয় অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বলে, সেগুলি কি আইনি? সেগুলি কি ন্যায্য? আসুন দেখা যাক আমাদের সংবিধান কি বলে। সংবিধানের পারভিউর মধ্যে থেকে আমরা কত দূর এগোতে পারি। বিরাট বড় বিপ্লবী হওয়ার দরকার নেই। আসুন একটুখানি দেখা যাক। শেষকালে আপনাদের জন্য একটা প্রশ্নও আমি রাখবো। আমাদের সংবিধান আমাদের তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস দেয়। একটা দেয় আমাদের কর্তব্য, ডিউটিজ, একটা দেয় আমাদের রাইটস অর্থাৎ অধিকার, এবং একটা দেয় আমাদের ক্ষমতা অর্থাৎ পাওয়ার্স। আসুন দেখা যাক ডিউটিসটা কেমন। এই ডিউটি শুধুমাত্র আমাদের উপর বর্তায় না, এই ডিউটি স্টেট অর্থাৎ রাষ্ট্রের উপরও বর্তায়। সে 48 এ, আর্টিকেল 48 তে বলে স্টেট শুড অর্থাৎ রাষ্ট্রের কি করা উচিত, প্রোটেক্ট, ইমপ্রুভ, সেফগার্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, অর্থাৎ জঙ্গল এবং বন্য প্রাণী তাকে রক্ষা করা এবং তাকে ইমপ্রুভ করা। এটা কার দায়িত্বের মধ্যে পড়ে? এটা স্টেটের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমরা কি জানি? আমরা জানি স্টেটের তত্ত্বাবধানে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ প্রথম নম্বরে আছে অরণ্য ধ্বংসে, দ্বিতীয় নম্বরে আছে ব্রাজিল, তৃতীয় নম্বরে আছে ইন্দোনেশিয়া। তাহলে আমাদের স্টেট, আমাদের রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করছে? প্রথম প্রশ্ন, উত্তর কমেন্টে জানাবেন। এরপর আমাদের নাগরিকদের কি দায়িত্ব রয়েছে? 51 এ আমাদের নাগরিকদের দায়িত্ব দেয় এভরি সিটিজেন টু প্রোটেক্ট, ইমপ্রুভ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ফরেস্ট, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ, অর্থাৎ প্রত্যেকজন নাগরিকের এই দায়িত্ব রয়েছে যাতে সে এনভায়রনমেন্ট অ্যাজ এ হোল, ফরেস্ট অর্থাৎ অরণ্য, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এই সব কিছুকে রক্ষা করে। আমি আপনাদের আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার একটা ছোট্ট গল্প শোনাই। আমি যাচ্ছি পুরুলিয়ায় একটি প্রোগ্রামে অংশ নিতে। 2021 সেপ্টেম্বর অক্টোবর এই সময় হবে। হঠাৎ বাসটা জার্ক করে থেমে যায় এবং আমাকে আমার ছবি দেখে আর্মড পুলিশ তারা আমাকে বাস থেকে নামায়। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে, বেলপাহাড়িতে ঘটেছে, পুরুলিয়ায় ঘটেছে, বাঁকুড়ায় ঘটেছে। আমার সবসময় উত্তর থাকে, তারা সবসময় আমাকে যে প্রশ্নটি করে, আপনি কেন এখানে? আপনি হাওড়া থেকে কেন এখানে? আপনি বহিরাগত, আপনি কেন এখানে? আমার সবসময় প্রশ্ন থাকে, আমার কনস্টিটিউশন, আমার উত্তর থাকে আমার কনস্টিটিউশন, আমার সংবিধান আমাকে এখানে এনেছে। আমার সংবিধান আমাকে বলেছে 51 এর মধ্যে আমার দায়িত্ব ফরেস্ট, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করা। এই একই দায়িত্ব পুলিশ মশাই আপনারও। আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আমাকে এখানে আটকে রেখে আপনি আপনার দায়িত্বের প্রতি অবিচার আরো বেশি করে করছেন। আমি আমার দায়িত্ব পালন করছি। আসুন তারপরে আর কি বলেছে 51 এতে, ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ আওয়ার হেরিটেজ অ্যান্ড কালচার। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ে ঠুড়কা বান্দু, কাঁঠালজোল, 3টি নদীকে ধ্বংস করে, 1000 হেক্টর জঙ্গল ধ্বংস করে যে ধ্বংসলীলা চলছে, তাতে 20টির বেশি জাহের থান ধ্বংস হয়ে যাবে। জাহের থানগুলি কি? আমাদের কালচারের অংশ। জাহের থানগুলি কি? আমাদের হেরিটেজের অংশ। এই হেরিটেজকে প্রোটেক্ট করা তাদের দায়িত্ব। সিজিমালিতে যে লড়াই চলছে, নিয়মগিরির যে বিখ্যাত লড়াই, এই সর্বত্র দেখবেন নিয়ম রাজা, তিজ রাজা,
তাদেরকে প্রোটেক্ট করতে, তার সেই কালচার, সেই হেরিটেজকে প্রোটেক্ট করতে মানুষকে নামতে হয়েছে মাটিতে, জেলড হতে হয়েছে, খুন হতে হয়েছে, মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। কি করতে গিয়ে? আমাদের কনস্টিটিউশন যে দায়িত্ব তাকে দিয়েছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে। যাদেরকে অন্যত্র, যাদেরকে শহুরে মানুষ, যাদেরকে তথাকথিত শিক্ষিত মানুষ, ডিগ্রিধারী মানুষ, আমলারা যাদেরকে পিছিয়ে পড়া বলেন, যাদেরকে বলেন যে তারা অশিক্ষিত, তারাই আসলে সবার আগে কনস্টিটিউশনটাকে মানে, তারাই সবার আগে সংবিধানটাকে মানে। আর সংবিধানে বর্ণিত 51 এর এফ এর মধ্যে বলা হয়েছে আওয়ার হেরিটেজ অ্যান্ড কালচার, তাকে ভ্যালিউ করতে হবে এবং প্রিজার্ভ করতে হবে। আমরা এই ভ্যালুর প্রশ্নটা ভুলে যাই বারবার। আমরা এই ভ্যালুর প্রশ্নে বারবার পিছিয়ে আসি যখন স্টেট পরিচালিত মিডিয়া এবং তার প্রচার যন্ত্র আদিবাসী মানুষ, তপশিলি মানুষের যে কালচার, সেই কালচারকে ভ্যালু করে না, তাকে ডিভ্যালিউড আকারে দেখায়। বিভিন্ন ধরনের ডিভ্যালিউড বিশেষণ তারা প্রয়োগ করে। আসুন দেখা যাক আমাদের রাইটস গুলো কি। রাইট হচ্ছে অধিকার, এটা তো ডিউটি, আমাদের কি করতে হবে। আর রাইট হচ্ছে অধিকার। রাইট বলছে 21, সবার আগে হচ্ছে 21, এবং এটা মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত, যাকে কোনোভাবে উল্লঙ্ঘন করা যায় না। কনস্টিটিউশনাল রাইট, সেখানে বলছে রাইট টু লাইফ ইনক্লুডিং ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট, এবং এর মধ্যে ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার সবটা অন্তর্ভুক্ত। বেঁচে থাকবার অধিকার। আমরা একটি বায়োলজিক্যাল এন্টিটি, আমাদের প্রধান সেবকের মতো আমরা নন বায়োলজিক্যাল নই। আমরা বায়োলজিক্যাল এন্টিটি। আমাদের বেঁচে থাকতে গেলে এয়ার এবং ওয়াটার অর্থাৎ বায়ু এবং জল, তার পরিচ্ছন্নতা, তার বিশুদ্ধতা প্রয়োজন, না হলে আমরা বেঁচে থাকতে পারি না, আর অন্য সমস্ত বায়োলজিক্যাল এন্টিটির মতোই। আর তাই এটা আমাদের মৌলিক অধিকার, অর্থাৎ এগুলো যদি না থাকে তাহলে আমরা বেঁচেই থাকতে পারবো না। আমাদের বেঁচে থাকবার অধিকার কেড়ে নেওয়া হবে। এটা আমাদের অধিকার, মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। এবং প্রত্যেক দিন যেভাবে আমাদের চারপাশে বিভিন্ন দূষক কারখানা, বিভিন্ন ওয়েস্ট ডিসপোজাল নির্বিচারে হয়ে চলেছে, যেভাবে আমাদের নদীগুলিকে দূষিত করা হচ্ছে, গঙ্গা নদীর মধ্যে কলিফর্ম ব্যাকটেরিয়া এই পরিমাণে পাওয়া গেছে, সেটা পান তো দূরের কথা, স্নানেরও অযোগ্য। এমনকি সেটাকে তুলনা করা যায় সিওয়েজ ওয়াটারের সঙ্গে। এ কথা বিভিন্ন গবেষণাপত্রে লেখা হয়েছে, ভারতীয় গবেষণাপত্রে লেখা হয়েছে, বিদেশি কথা নয়। তো গঙ্গার এই অবস্থা, ভারতবর্ষের প্রত্যেকটি নদীর এই অবস্থা। শুধু তাই নয়, এই যে সিজিমালিতে যে লড়াই চলছে, সিজিমালির লড়াই রক্ষা করছে 20টির বেশি নদীকে, 2টি বড় নদীকে, 200টির বেশি ঝর্ণাকে। যদি তারা এই লড়াই হেরে যান, তাহলে এই যে বিরাট দুটো নদী, যা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কৃষকের একই সঙ্গে ভরসা, সেই সমস্ত নদীগুলির জল দূষিত হয়ে পড়বে বিভিন্ন ভারী ধাতুর বজ্রে। এর জন্য তারা লড়ছেন। অযোধ্যা পাহাড়ে যারা লড়ছেন, তারা লড়ছেন কংসাবতী সহ, সুবর্ণরেখা সহ, শোভা সহ তিনটি নদীকে বাঁচাতে। যদি এই জঙ্গলগুলো না থাকে, নদীগুলি থাকবে না, অর্থাৎ রাইট টু লাইফের পক্ষে দাঁড়িয়ে তারা লড়ছেন। যারা লড়ছিলেন দেউচা পাঁচামিতে, যারা লড়ছিলেন তিস্তায় ড্যামের বিরুদ্ধে, তারা প্রত্যেকে রাইট টু লাইফের পক্ষে লড়ছিলেন। যারা শহরে লড়ছেন, কলকাতায় লড়ছেন, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে বাঁচাতে লড়ছেন, তারা প্রত্যেকে লড়ছেন রাইট টু লাইফকে বাঁচাতে, তাদের অধিকার রক্ষা করতে, সাংবিধানিক মৌলিক অধিকার। আর সেই সমস্ত লড়াইয়ের উল্টো দিকে আসে কি? নির্যাতন, মিথ্যা মামলা, জেল এবং গুম খুন। এগুলো কি ঠিক? তারা অনেক সময় বলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট, অ্যান্টি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। এটা পাবলিক মানে জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করছে, পাবলিক অর্ডারকে তারা ভেঙে দিচ্ছে, তারা সরকারি কাজে বাধা দিচ্ছে। আচ্ছা, কনস্টিটিউশনকে রক্ষা করা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকার কে? সরকার কোথা থেকে আসে? আমি আসবো। তো এই যে তারা করছেন, সেটা কি কনস্টিটিউশন বিরোধী? তারা যে জড়ো হচ্ছেন, রাস্তায় দাঁড়াচ্ছেন, অবরোধ করছেন, তারা ধর্মঘট ডাকছেন, তারা মিছিল করছেন, তার জন্যে যে ট্রাফিক ডিসরাপশন হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অলিখিত নিয়ম আছে, কোনো ধর্মঘট করা যায় না, ধর্মঘট করলে পিউনিটিভ অ্যাকশন নেওয়ার কথা বলা হয় সরকারি তরফ। আসুন দেখা যাক তো সেটা কতখানি কি।
আমাদের পাওয়ার্স এর মধ্যে দেখুন আর্টিকেল 19 বলছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে রয়েছে অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস। রাইট টু প্রোটেস্ট এর মধ্যে ইনক্লুডেড। রাইট টু প্রোটেস্ট, রাইট টু অ্যাসেম্বল, রাইট টু form associations and unions, all are our মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আর সেটাই তারা করেন। ফান্ডামেন্টাল রাইটস এক্সারসাইজ করতে গেলে তাদেরকে শুনতে হয় মিডিয়া থেকে রাষ্ট্রের কাছে যে তারা অন্যায় করছেন। আসলে কে অন্যায় করছেন বন্ধু কমেন্টে জানাবেন। আসুন আমি আবার রাইটসে ফিরি। আর্টিকেল 26 বলছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আবারও আর্টিকেল 26 51 এর সঙ্গে সম্পর্কযুক্ত। আর্টিকেল 26 কেন 51 এর সঙ্গে সম্পর্কযুক্ত? 51 এ হচ্ছে ডিউটি, যা বলছে ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ আওয়ার হেরিটেজ অ্যান্ড কালচার। আর্টিকেল 26 হচ্ছে রাইটস। সে কি বলছে? ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। একটা জাহের, একটা গড় থান, একটা মাঝি থান, একটা গড়বঙ্গা থান, একটা তিজমালি, একটা নিয়মগিরি, একটা অযোধ্যা, এগুলো রিলিজিয়াস প্লেসেস, এগুলো হেরিটেজ, এগুলো কালচারাল প্লেসেস, এবং যেগুলো আমাদের রাইটসের মধ্যে পড়ছে তাই তারা লড়াই করছেন। আর সেই লড়াই করতে গিয়ে তাদের কি হাল হচ্ছে। আজকে বনবিবির পুজো গোটা সুন্দরবন অঞ্চলে হয়, সেখানে বনকেই তাদের হাতের থেকে দূরে নিয়ে চলে যাওয়া হয়েছে। বনকে টাইগার রিজার্ভ ঘোষণা করার মধ্য দিয়ে তাদের সেখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। বছরের মাত্র একটা বা দুটো দিন, পুজোর দিনটুকু ছাড়া তারা এমনকি সেখানে ঢুকতেও পারেন না। আর যদি ঢোকেন তাহলে বন দপ্তর আবারও রাষ্ট্রের তারা ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি হন। কি করে তারা তাদের হেরিটেজ, তাদের কালচার, তাদের রিলিজিয়াস প্র্যাকটিসকে রক্ষা করবেন, যেটা তাদের ডিউটি এবং তাদের রাইটস উভয়ের মধ্যে পড়ে? প্রশ্ন রইল বন্ধু, উত্তর দেবেন কমেন্টসে। কনসার্ভ ল্যাঙ্গুয়েজেস, স্ক্রিপ্টস অ্যান্ড কালচার, এগেন এটাও 51 এর সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমাদের ডিউটিস গুলো আমাদের রাইটস এর সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের ডিউটিস আর রাইটস পাশাপাশি চলে। আমরা আমাদের কর্তব্য এবং আমাদের অধিকারকে একই সাথে এক্সারসাইজ করতে করতে যাই। আর এটাই ভারতবর্ষের ইউনিকনেস। ভারতবর্ষের আনস্কুলড, যারা স্কুলে সব থেকে কম গেছেন, সেই মানুষরা কনস্টিটিউশনকে সব থেকে বেশি মেনে চলেন। তারাই মাঠে ময়দানে রয়েছেন গোটা 145 কোটি মানুষের জন্য। আসুন তো দেখি পাওয়ার্স আর কি কি আছে। একটা পাওয়ার্স তো বললাম, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ। আমি যদি মনে করি যে উন্নয়নের রাস্তায় ভারতবর্ষ চলছে সেই উন্নয়ন অন্যায়, তাহলে আমি তা এক্সপ্রেস করতে পারি। এটা আমার ফ্রিডম, এটা আমার পাওয়ার, এটা কারোর দেওয়া নয়, এটা আমার ক্ষমতা। একজন ভারতীয় নাগরিক হিসেবে এটা আমার ক্ষমতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ। আমি এই যে চলমান উন্নয়নের যে ধারা, তার বিরোধিতা করছি এবং নিজেকে চলমান উন্নয়নের জায়গায় আমি অ্যান্টি ডেভেলপমেন্ট পজিশন, নিজের পজিশনকে ঘোষণাও করতে চাই। কারণ যে উন্নয়নের ধারা চলছে তা উন্নয়ন আনে না, তা মানুষের জীবনের মান উন্নয়ন করে না। তা একমাত্র কাদের মান উন্নয়ন করে? নিচে লিখুন কমেন্টে, আমি আসছি এক্ষুনি। পাওয়ার আর কি আছে? 243, খুব ইম্পর্টেন্ট। তারপরেই আছে 244, খুব ইম্পর্টেন্ট। 243 কি বলছে? পার্টিসিপেট ইন লোকাল গভর্নেন্স টু for environmental management. Participate in local governance for environmental management. অর্থাৎ পঞ্চায়েত, অর্থাৎ মিউনিসিপ্যাল বডিজ। আপনার মিউনিসিপ্যালিটিতে গার্বেজ ডিসপোজাল কোথায় হবে? আপনার মিউনিসিপ্যালিটিতে যে বিরাট বিরাট বহুতল হচ্ছে, সেই বহুতল কতখানি জল তুলে নেবে, এটা ম্যানেজ করার ক্ষমতা আছে আপনার। মিউনিসিপ্যাল ইলেকশনে ইলেক্টেড যারা, শুধুমাত্র তাদের ক্ষমতা আছে তা না, একজন মিউনিসিপ্যাল সিটিজেন হিসেবে আপনার কনস্টিটিউশন, আমার কনস্টিটিউশন আমাদের এই ক্ষমতা দেয়। আন্ডার আর্টিকেল 243 আমরা লোকাল গভর্নেন্সে পার্টিসিপেট করব। এরই মধ্যে দিয়ে আসে গণশুনানির প্রশ্নটি।
কোনো গ্রামে, কোনো শহরে, যে কোনো জায়গায় যদি কোনো প্রজেক্ট নামাতে হয় যেখানে স্টেট এবং কর্পোরেট দুজনকে কাছে আসতে হবে, সেখানে সবার আগে আসতে হবে জনগণকে। কারণ জনগণের এই পাওয়ার আছে। নোট ইট, ইটস এ পাওয়ার, নট জাস্ট ডিউটিজ অর রাইটস, দিজ আর পাওয়ার্স। জনগণ এই ক্ষমতা বলে যদি মনে করেন যে তার এলাকার এনভায়রনমেন্ট নষ্ট হবে, তার এলাকার ক্লিন এয়ার, তার এলাকার ক্লিন ওয়াটার নষ্ট হবে, তাহলে তারা এই ম্যানেজমেন্ট প্ল্যান নেবেন। সেই ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে এও ইনক্লুডেড থাকতে পারে ওই নির্দিষ্ট কারখানাটি, ওই নির্দিষ্ট দূষক বস্তুটি, ওই নির্দিষ্ট দূষক পরিকল্পনাটি, ওই যে নদী মেরে দেওয়া ব্রিজটি, ওই যে নর্দমাটি যেটা কিছুদিন পরেই বুঝে যাবে, ওই যে ওয়েস্ট ডিসপোজালের ফালতুগিরিটি, এটাকে বন্ধ করে দেওয়া যায়। সেটা আমাদের ডিউটিজে আছে, সেটা আমাদের পাওয়ারসে আছে, এবং এই কাজটি আমরা আজ থেকে এক্ষুনি থেকে করবার প্রস্তুতি নিই। এই 243-এর পার্টিসিপেট ইন লোকাল গভর্নেন্স, এরই মধ্যে দিয়ে আসে গ্রাম সভার কনসেপ্ট অ্যাকর্ডিং টু FRA ফরেস্ট রাইটস অ্যাক্ট। এরই মধ্যে দিয়ে আসে গ্রাম সভার কনসেপ্ট 244 নম্বর আর্টিকেলে 5th and 6th শিডিউল, যেখানে তাদের কিছু ঠিক আছে। 5th and 6th শিডিউলের লড়াই চলছে লাদাখে, 5th and 6th শিডিউলের লড়াই চলছে গোটা মধ্য ভারতে, এবং এই 5th and 6th শিডিউলের লড়াই কনস্টিটিউশনের পাওয়ার্সের মধ্যে, এবং যারা সেই লড়াই করছেন তারা উইথ কনস্টিটিউশনাল পাওয়ার্স লড়াই করছেন, কারোর দয়া দাক্ষিণে করছেন না। যারা এর উল্টো দিকে মিথ্যা প্রচারণা করছেন, সেই সমস্ত মিডিয়া, সেই সমস্ত রাজনৈতিক দল, তারা আসলে অন্যায় করছেন এবং দে শুড বি জেইলড ফর দ্যাট। তো এই সমস্ত যে আমাদের রাইটস, ডিউটিজ অ্যান্ড পাওয়ার্স আছে, তাকে যে ধ্বংস করা হচ্ছে প্রত্যেক দিন, তার জন্য আমরা কি করতে পারি কনস্টিটিউশনাল পারভিউর মধ্যে? তার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ পাওয়ার তো বললামই, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বল পিসফুলি ফ্রম অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইউনিয়নস। তার পাশাপাশি পার্টিসিপেট ইন লোকাল গভর্নেন্স, এবং তার পাশাপাশি আর্টিকেল 32 বলছে কনস্টিটিউশনাল রেমেডিজ আছে। অনেক সময় আমাদের রাষ্ট্রনেতারা নানান কিছু বলেন যে তাহলে কি অমুকটা কি হবে, তাহলে তমুকটা কি হবে, তারা বলেন যে আসলে এটাও তাদের ক্ষমতার মধ্যে পড়ে। তখন আমরা অ্যাপ্রোচ করতে পারি সুপ্রিম কোর্টকে, আমরা তখন রিট করতে পারি হাইকোর্টকে কনস্টিটিউশনাল রেমিডিজের জন্য, এবং আমাদের এই ধরনের কিছু পাওয়ার আছে। কিন্তু তার থেকে সব থেকে বড় যে পাওয়ার আপনার, সেটা হচ্ছে আর্টিকেল 19, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বল পিসফুলি, ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস। এর থেকে বড় পাওয়ার আর নেই, এবং এটা করতে আপনাকে কেউ আটকাতে পারে না। আসুন দেখা যাক তাহলে আমাদের কি করতে হবে। প্রোটেস্ট, প্রতিবাদ প্রথম, অন্যায় যা আমাদের ডিউটিসের এগেনস্টে যায়, যা আমাদের রাইটসের এগেনস্টে যায়, যা আমাদের পাওয়ারসের এগেনস্টে যায়, যেখানেই সেটা দেখব তার বিরুদ্ধে প্রোটেস্ট করব। গোটা ভারতবর্ষের পথে প্রান্তরে এই প্রোটেস্ট চলতে থাকে। তারপরে আসে রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রতিরোধ করব। একটা হচ্ছে প্রতিবাদ, তার আরো এক ধাপে উপরে গিয়ে এবার রেজিস্ট অর্থাৎ প্রতিরোধ, এবং প্ল্যানিং করব টু মুভ ফরওয়ার্ড। এটাও আমাদের কনস্টিটিউশনাল রেমিডিজের মধ্যে, আমাদের কনস্টিটিউশনাল পারভিউজের মধ্যে পড়ে, এবং এগুলো আমাদের পাওয়ার্সের মধ্যে আসে, আমাদের রাইটসের মধ্যে আসে, আমাদের ডিউটিসের মধ্যে আসে। প্রোটেস্ট, রেজিস্ট, মুভ ফরওয়ার্ড, এটা একজন ভারতীয় নাগরিকের প্রাথমিক কর্তব্য। না হলে নাগরিকত্ব নিয়ে আমরা করব কি? আমাদের কিছু করার নেই নাগরিকত্ব নিয়ে। যদি এটা না করতে পারি, যদি ভয় পাই, যদি পিছিয়ে যাই, আমাদের ভয় পাওয়ানো এবং পিছিয়ে যাওয়ার জরুরি দরকার কাদের জানেন? কারা আমাদের মধ্যে ভয় ইনস্টিল করে? স্টেট অ্যান্ড কর্পোরেট। কারণ তাদের স্বার্থে তারা আমাদের ডিউটিস, আমাদের রাইটস, আমাদের পাওয়ার্স গুলোকে ডিভ্যালিউ করতে চায়, কেড়ে নিতে চায়। একে আমরা বলবো স্টেট কর্পোরেট নেক্সাস। এটা একটা নেক্সাস, একটা আঁতাত, একটা স্যাঙাতি, যার মধ্যে দিয়ে আপনার আমার ডিউটিস, আপনার রাইটস, আমাদের পাওয়ার্স, এগুলো ভুলুণ্ঠিত হচ্ছে প্রত্যেক দিন। আর এই মুহূর্তে যে স্টেট চলছে, সেই স্টেট সব থেকে বড় স্যাঙাত হলো আদানি, তারপরে বড় স্যাঙাত হলো আম্বানি, তারপরে স্যাঙাত হলো জিন্দল, তারপরে স্যাঙাত হলো বেদান্ত,
তার পরের স্যাঙাত এইভাবে চলতে থাকবে। বর্তমানে যে রুলিং পার্টি অ্যাট দ্য সেন্টার বিজেপি, সে প্রায় 6,500 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছে বিভিন্ন কর্পোরেটের থেকে। পশ্চিমবঙ্গের যে ইনকামবেন্ট সিন্স 2011 টু 2026 মে, সে এই কোম্পানিগুলোর থেকে প্রায় 1,600 কোটি টাকা চাঁদা নিয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যে বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতায় আছে, সে নিয়েছে 1,400 কোটি টাকার বেশি, শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের কথা বলছি। বাকি তো অন্যদিকে, এগুলো তো একদম জলের মতো পরিষ্কার, আপনার আমার সামনে আছে, ইন্টারনেটে খুঁজলেই পাবেন। বাকি যে কত সহজ এই স্টেট কর্পোরেট নেক্সাস, সেটা এই মুহূর্তে ঠিক সমানেও নেই। জানেন তো কি হয়ে গেছে? স্টেট ইজ লেসার দেন কর্পোরেট, স্টেট ইজ লেসার দেন দ্য কর্পোরেটস। অ্যান্ড হোয়াট ইজ স্টেট? স্টেট প্রাইমারিলি জুডিশিয়ারি, বিউরোক্রেসি এবং এনফোর্সমেন্ট, এইগুলো নিয়ে তৈরি হয়। এটা কর্পোরেটের থেকে বেশি শক্তিশালী হওয়ার কথা একটি সোভারেন কান্ট্রিতে, একটি স্বাধীন দেশে। কিন্তু বর্তমানে স্টেট কর্পোরেটের থেকে অনেক 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 দুর্বল। এটা হচ্ছে অত্যন্ত বাস্তব। আর দেখবেন, যখন কেউ দুর্বল হয়, একই সঙ্গে দুর্নীতি পরায়ণ হয়, একই সঙ্গে অন্যায় যার ভেতরে বাসা বাঁধে, সে সবসময় অনেক বেশি ভয়ঙ্কর হয়। যে যত দুর্নীতি পরায়ণ এবং দুর্বল এবং অন্যায় তার ভেতরে বাসা বেঁধেছে, সে তত বেশি ফেরোসাস, সে তত বেশি ভয়ঙ্কর। সব থেকে বেশি দুর্নীতি পরায়ণ কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলটি, সব থেকে বেশি অন্যায় তার বুকের ভেতরে আছে, এবং সে সব থেকে বেশি দুর্বল, তাই সে সব থেকে বেশি ভয়ানক হয়ে উঠতে পারে, সে সব থেকে বেশি অত্যাচার নামিয়ে নিয়ে আনতে পারে এবং তাই করছে। এই সব কিছুকে ধ্বংসের অন্যতম প্রধান কাণ্ডারি সে। আর দ্বিতীয় পজিশনে রয়েছে আমাদের রাজ্যে গত 15 বছর ধরে যে দলটি ক্ষমতায়, সেই দলটি। তারাও একই রকম দুর্নীতি পরায়ণ, আগেরটার থেকে তুলনামূলক বিচারে কম। তারা আরো ওই আগেরটার থেকে তুলনামূলক বিচারে কম দুর্নীতি পরায়ণ, তারা তুলনামূলক বিচারে কম অন্যায় তাদের ভেতরে ঢুকেছে, কিন্তু তারা হচ্ছে দ্বিতীয় পজিশনে রয়েছে। তাই তারাও ফেরোসিস, তারাও আপনার আমার ক্ষতি চায়, এবং তারা ভিতর থেকে দুর্বল। আর এই দুর্বলতার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা, তা আমাদের কনস্টিটিউশন সেই রাইটস দেয়। যে কনস্টিটিউশন তৈরি করতে ডক্টর বি.আর. আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, কে না প্রাণ দিয়েছে। আইএনের সেই সমস্ত সৈনিকদের কথা কল্পনা করুন যারা প্রাণ দিলেন। অনুশীলন সমিতি, যুগান্তরের সেই সমস্ত সংগ্রামী সাথীদের কথা কল্পনা করুন যারা প্রাণ দিলেন। তারা এই কনস্টিটিউশনটা তৈরি করতে প্রাণ দিয়েছিলেন। আর এর ওপর দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের নির্মাণ হবে কি হবে না, এটা আপনার আমার উপর দাঁড়িয়ে আছে। আর তার জন্য দরকার ডিউটিস, রাইটস অ্যান্ড পাওয়ার্স এক্সারসাইজ করে কনস্টিটিউশনাল পারভিউর মধ্যে জোটবদ্ধ হওয়া, এবং সেই জোট হতেই হবে রাইট টু লাইফ এবং আমাদের অন্যান্য যে ক্ষমতা, সেইগুলোকে সঙ্গে নিয়ে একটি প্রকৃতি কেন্দ্রিক, একটি প্রকৃতি নির্ভর, একটি গণতন্ত্র নির্ভর, সত্যি সত্যি গণতন্ত্র নির্ভর একটি সময়ের জন্য যে স্টেটকে কন্ট্রোল করবে সিটিজেন, এবং যে স্টেট কর্পোরেটের থেকে অনেক অনেক পাওয়ারফুল হবে। প্রয়োজনে প্রাইভেট কর্পোরেটরা থাকবে না, প্রয়োজনে স্টেট নিজেই বাকি কাজটা করবে, প্রয়োজনে আমরা সবাই মিলে সেই কাজটা করব। এই দিন